আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 10 স্থির তড়িৎ যে অধ্যায়টা আছে, আজকে আমরা এই অধ্যায়ের প্রথম একটা পার্ট, অর্থাৎ এই অধ্যায়টা যে বিষয় নিয়ে কথা বলবে আমরা আজকে সেই বিষয়টার মেইন পার্টিকুলার অংশটাকে নিয়ে শিখব। অধ্যায় 10 যেটা, এটার নাম হচ্ছে স্থির তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এই অধ্যায়ে মিলিয়ে আমরা আসলে বিদ্যুৎ রিলেটেড সব ধরনের কন্টেন্ট যা আছে তার মধ্যে থেকে শুধুমাত্র স্থির বিদ্যুৎ যেটা আছে আমরা সেই বিদ্যুৎ নিয়ে কথা বলবো। বিদ্যুৎ এটা দুই ধরনের, একটি হচ্ছে স্থির বিদ্যুৎ, আরেকটি হচ্ছে জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হচ্ছে সেই বিদ্যুৎটি যেটি আসলে যেখানে উৎপন্ন হয় সেই জায়গাটাতেই থাকে, এটি স্থির বিদ্যুৎ। আর যে বিদ্যুৎটি উৎপন্ন স্থান থেকে অন্য জায়গাতে মুভ করে সেটাকে বলা হয় জলবিদ্যুৎ। তাহলে দেখা যাক যে স্থির বিদ্যুৎটা আসলে কি। স্থির বিদ্যুৎ এই অংশ পড়তে গেলে বা এটাকে পারফেক্টলি বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই আগে থেকে আধান বিষয়টাকে জানতে হবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আধান। আজকে আমরা আধান বা চার্জ এটা নিয়ে আলোচনা করব। আমরা আধান ওয়ার্ডটা অনেকে বুঝি না, কিন্তু চার্জ বুঝি, কারণ আমরা চার্জ এই ওয়ার্ডটাকে বেশি ব্যবহার করি, বাট আধান শব্দটাকে আমরা খুব একটা ব্যবহার করি না, দ্যাটস আমরা এটাকে কনফিউজড হয়ে যাই। তো চার্জ এর বাংলা অর্থই কিন্তু আসলে আধান। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আধান বা চার্জ। এইটা অ্যাকচুয়ালি কি করে সৃষ্টি হয় একটি পরমাণুতে বা কোনো জায়গাতে, সেটা আমরা দেখব। তো আধান বা চার্জ সৃষ্টিটা আমাদেরকে যদি আমরা একদম বেসিক লেভেল থেকে দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মৌলিক পদার্থ নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি? সেটি হচ্ছে 118টি, অর্থাৎ 118টি মোট মৌলিক পদার্থ। তার মধ্যে টেকসই ভাবে থাকে এমন ধরনের মৌলিক পদার্থ হচ্ছে মোট 83টি, অর্থাৎ 83। এতটি হচ্ছে আমাদের মৌলিক পদার্থ আছে যা একেবারে টেকসই। এখন এই যে 83টি মৌলিক পদার্থ, এগুলো দিয়ে কিন্তু এইভাবে লক্ষ লক্ষ যৌগিক পদার্থ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি এই প্রত্যেকটি মৌলিক পদার্থ কি করে চার্জিত হয়, অর্থাৎ এরাও কিন্তু চার্জ যুক্ত হয়, তো এরা কি করে চার্জিত হয় বা এরা কি করে আধান লাভ করে সেটা আমরা দেখবো এখন। এটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই এই তিনটি জিনিস সম্পর্কে জানতে হবে। এটা অবশ্যই আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, এটা খুবই একটা কমন বিষয়। মৌলিক যে পদার্থ আছে সেই মৌলিক পদার্থের মধ্যে কিছু নির্দিষ্ট কণিকা থাকে যা সবসময় থাকে, স্থায়ী যাকে বলা হয়, আর কিছু আছে অস্থায়ী কণিকা। তো আমরা স্থায়ী কণিকাগুলো নিয়ে কথা বলবো, কারণ যেহেতু অস্থায়ী কণিকাগুলো সবসময় থাকে না, সো সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু কোনো একটা মৌলিক পদার্থের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা হচ্ছে মৌলিক কণিকা যেগুলো আছে একটি পরমাণুর মধ্যে আমরা সেই স্থায়ী কণিকাগুলোকে নিয়ে কথা বলবো। তো মৌলিক পদার্থের মধ্যে উপস্থিত স্থায়ী কণিকা হচ্ছে তিনটি: প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। অর্থাৎ শর্টলি বলা যায় পেন, একটা কলম, অর্থাৎ পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটি কণিকা থাকে। এখন এই তিনটি কণিকার কিন্তু নিজস্ব চার্জ আছে, এদের কিন্তু নিজস্ব চার্জ আছে। এখন এই চার্জটা কি কাজ করে অ্যাকচুয়ালি? চার্জ আমরা কেন বের করব? অ্যাকচুয়ালি চার্জ কিন্তু কোনো বল ক্রিয়েট করতে পারে, অর্থাৎ আকর্ষণ করা, বিকর্ষণ করা, এই দুই ধরনের বল এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে এই চার্জ। তাহলে প্রোটন এইটার নিজস্ব চার্জটাই হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এই প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এবং ইলেকট্রন যে কণিকাটা আছে মৌলিক কণিকা, এইটার চার্জ হচ্ছে নেগেটিভ। এই কণিকাগুলো কিন্তু ভাঙা যাবে, এটা কিন্তু কণিকাগুলো কিন্তু একেবারে অবিভাজ্য, অর্থাৎ এই কণিকাকে আর ভাঙা যায় না। একটা পরমাণুকে ভাঙলে সর্বশেষ এই কণিকাগুলোই পাওয়া যায়, এরপরে আর এটাকে ভাঙা সম্ভব না। নিউট্রন আরেকটি কণিকা যার চার্জ হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এটার কোনো চার্জ নেই, এটা চার্জহীন। তাহলে পরমাণুতে উপস্থিত তিনটি কণিকার মধ্যে দুইটি কণিকার চার্জ আছে, বাকি একটি কণিকার চার্জ নেই। তাহলে চার্জ থাকবে কি থাকবে না, অর্থাৎ কোন একটা পরমাণু ধনাত্মক চার্জ প্রদর্শন করবে নাকি ঋণাত্মক চার্জ প্রদর্শন করবে তার ডিপেন্ড করবে অনলি দুইটি কণিকার উপরে, সেটি হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের উপরে আমাদের কোনো এটা ডিপেন্ড করবে না। তাহলে নিউট্রন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে কাকে নিয়ে? প্রোটন আর ইলেকট্রনটাকে নিয়ে। এখন এই প্রোটন এবং ইলেকট্রন এদের চার্জের পরিমাণটা আবার সমান, যদিও এরা ভিন্ন ধর্মীর চার্জ প্রদর্শন করে, অর্থাৎ প্রোটন করে ধনাত্মক চার্জ, ইলেকট্রন করে ঋণাত্মক চার্জ, বাট তারপরে এদের চার্জের ভ্যালু কিন্তু সমান। অর্থাৎ প্রোটন যে কণিকাটা আছে এইটার টোটাল চার্জের পরিমাণ হচ্ছে প্লাস, পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ,
দ্যাটস ওয়াই প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং একইভাবে এই সেম পরিমাণ চার্জ হচ্ছে কার? ইলেকট্রনের, এবং সেটি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 সেম পরিমাণ, বাট এদের প্রতীকটা কিন্তু আলাদা। অর্থাৎ প্রোটনেরটার ক্ষেত্রে পজিটিভ চার্জ, ইলেকট্রনের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ চার্জ। অর্থাৎ দুজনের চার্জের মান সমান হলেও এদের চার্জের ধর্ম কিন্তু আলাদা। আর নিউট্রনে কোনো চার্জ নেই, তাই এটাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। তাহলে একটি পরমাণু চার্জ প্রদর্শন করবে কি করবে না তা ডিপেন্ড করবে অনলি প্রোটন আর ইলেকট্রনের উপরে। তাহলে আমরা যদি এখন পরমাণুর মধ্যে এইগুলোর সংখ্যা বা পরিমাণটাকে কাউন্ট করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আসলে চার্জের পরিমাণটা কত। তাহলে এই যে টোটাল এই চার্জটা, এটা হচ্ছে কিন্তু প্লাস 1.6, অর্থাৎ একটা ফ্র্যাকশন মান এখানে আছে। তো এই জন্য এই চার্জটাকে আমরা ফ্র্যাকশন না ধরে এটাকে আমরা আপেক্ষিক ধরে নিতে পারি। অর্থাৎ একটি কণা প্রোটন, যদি একটি মৌলিক কণিকা প্রোটন হয়, তাহলে আমরা তাকে আপেক্ষিকভাবে ধরে নিতে পারি। এটা হচ্ছে এই সম্পূর্ণ চার্জের আপেক্ষিক চার্জ হচ্ছে +1। সিমিলারলি আমরা যদি ইলেকট্রনের চার্জটাকে আপেক্ষিক নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে এটা হবে কত? -1। অর্থাৎ এই ফ্র্যাকশন মানগুলোকে না নিয়ে আমরা এটাকে আপেক্ষিকভাবে এটাকে +1 -1 দ্বারা চিন্তা করতে পারি। তাহলে এই যে +1 এবং -1 চার্জ, এগুলো অবশ্যই পরমাণুর মধ্যে আছে, এবং আমরা কাউন্ট করব কোনটাতে কত পরিমাণের আছে। +1 এবং -1টাকে আমরা এখন কাউন্ট করব। তো আমরা দুইটি মৌলিক পদার্থকে দেখি। আমি এখানে দুইটি পদার্থ নিয়েছি, তোমরা যে কোনোটা নিয়ে করতে পারো। আমি এখানে ফ্লোরিনটাকে নিয়েছি প্রথমে, ফ্লোরিন, এবং আমি এখানে লিথিয়ামকে নিয়েছি। আমরা যদি ফ্লোরিনের এই ডায়াগ্রামটা করি, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম, তাহলে আমরা দেখতে পারবো যে ফ্লোরিনের প্রথম যে কক্ষপথটা, অর্থাৎ নিউক্লিয়াসের পরবর্তী যে কক্ষপথ, সেটাতে একটা কিছু ইলেকট্রন থাকবে। তার পরবর্তী দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন থাকবে, এবং মাঝখানে এই জায়গাটাকে আমরা বলছি কি? নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন নামক কণিকা থাকে, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নিউক্লিয়াস। এটা পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। আর নিউক্লিয়াসের মানে হচ্ছে আসলে কেন্দ্রিকা। এই দুইটা কেন্দ্রে অবস্থান করে, তাই তার নামটা হচ্ছে কেন্দ্রিকা। তাহলে কেন্দ্রে কে কে আছে? প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ কেন্দ্রে আমরা শুধুমাত্র পজিটিভ চার্জটাকেই পাচ্ছি, নিউট্রনের কোনো চার্জ নেই। আর কেন্দ্রের পরে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কিছু নির্দিষ্ট কক্ষপথে কি থাকে? ইলেকট্রনগুলো অবস্থান করে। এই নির্দিষ্ট কক্ষপথে কিন্তু নাম আছে। প্রথম কক্ষপথটাকে বলা হয় কে শেল, তারপরটাকে বলা হয় এল, এভাবে কিন্তু পরবর্তীটা এম, তারপরটা এন, এভাবে কিন্তু কক্ষপথগুলোর নাম করা হয়। তাহলে প্রথম যে কক্ষপথটা, সেখানে ইলেকট্রন আছে কয়টি? 2টি। তারপরে আছে কয়টি? আরো 7টি। মোট কয়টি আছে এখানে? মোট হচ্ছে 9টি। আসলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে এই জন্য ফ্লোরিনের, আমাদের ফ্লোরিনটাকে কাউন্ট করি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে এর মধ্যে কয়টি আছে প্রোটন? এর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে কতটি? প্রোটন সংখ্যা হচ্ছে 9টি। এবং একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে, ঠিক নিউক্লিয়াস চারপাশে সেম পরিমাণের কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 9টি। এবার আমরা যদি চার্জটাকে কাউন্ট করি, তাহলে কি দেখা যাবে? স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ যখন ফ্লোরিন স্বাভাবিক অবস্থায় আছে, সে ইলেকট্রন দেওয়া নেওয়া করেনি। তাহলে ফ্লোরিন যখন ইলেকট্রন দেওয়া নেওয়া করেনি, তখন স্বাভাবিক অবস্থায় তার প্রোটন সংখ্যা, অর্থাৎ তার পজিটিভ চার্জ সংখ্যা কতটি? 10টি তার পজিটিভ চার্জ। এবং সিমিলারলি তার নেগেটিভ চার্জের সংখ্যা হচ্ছে কতটি? 10টি। তাহলে স্বাভাবিক অবস্থায় ফ্লোরিনের মধ্যে যে কয়টি, এটা হচ্ছে 9টি পজিটিভ চার্জ আর হচ্ছে 9টি নেগেটিভ চার্জ। অর্থাৎ ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জের পরিমাণটা কিন্তু সমান। তাহলে এই অবস্থায় আমরা ওর কাছ থেকে কোনো চার্জ কিন্তু পাবো না, কারণ ওর ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ একে অপরকে কাটাকাটি করে দিচ্ছে। অর্থাৎ মাঝখানে এই 10টি প্রোটন এই বাইরের এই 10টি ইলেকট্রনকে আকর্ষণ করে রাখছে। এই 10টি প্রোটন এই 10টি ইলেকট্রনকে আকর্ষণ করে রাখছে বিধায় ওর যে চার্জ, মানে ওর যে আকর্ষণ ক্ষমতা ছিল, সেটা কিন্তু এই 10টিকে রাখার জন্য ব্যয় হয়ে গেছে। এই জন্য এই অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফ্লোরিনের মধ্যে কোনো চার্জটা এক্সট্রা নেই, যার ফলে সে কোনো চার্জ শো করবে না। অর্থাৎ তার মধ্যে 9টি প্রোটন দ্বারা 9টি ইলেকট্রন আকর্ষিত হয়ে যাওয়ার কারণে তার অন্য কোনো আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা তার নেই। কিন্তু যদি এই ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অন্য কোনো পরমাণু থেকে, আমরা যদি একে একটি ইলেকট্রন দিয়ে দেই, তাহলে সে একটি গ্রহণ করলো।
কেন গ্রহণ করবে? কারণ তার এই কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ পূরণ হওয়ার জন্য মোট 8টি ইলেকট্রন দরকার হয়। প্রথম কক্ষপথ পূরণ হয় 2টি ইলেকট্রন দ্বারা, দ্বিতীয় কক্ষপথ পূরণ হয় 8টি ইলেকট্রন দ্বারা। তাহলে দ্বিতীয় কক্ষপথ পূরণ হওয়ার জন্য তার আরো একটি ইলেকট্রন লাগবে, তাহলে সে আরেকটি গ্রহণ করলো। এর ফলে তার মোট ইলেকট্রন সংখ্যাটা কিন্তু একটা বেড়ে গেল। অর্থাৎ এই অবস্থায় ফ্লোরিনের মধ্যে প্রোটন আছে কয়টি? প্রোটন কিন্তু সেই 9টি আছে, কারণ প্রোটন কিন্তু আমরা তাকে দেইনি। সো দ্যাটস ওয়াই তার প্রোটন সংখ্যা কিন্তু 9টি আছে, কিন্তু তার ইলেকট্রন সংখ্যাটা কিন্তু বেড়ে গেল, কারণ একটা বেড়ে গেল, আমরা একটা দিয়েছি। সো তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি? 10টি। এবার যদি আমরা তার মোট চার্জটাকে কাউন্ট করি তাহলে কি পাওয়া যাবে? দেখা যাবে এর ধনাত্মক বা পজিটিভ চার্জ 9টি কিন্তু আছে, বাট তার ঋণাত্মক চার্জ কিন্তু আসলে আছে কয়টি? 10টি। তাহলে এই ক্ষেত্রে তার 9টি পজিটিভ চার্জ দ্বারা 9টি নেগেটিভ চার্জ কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। একটি পজিটিভ চার্জ একটিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, কারণ এরা আকর্ষণের মাধ্যমে ব্যয় হচ্ছে, ইউজ হচ্ছে। এভাবে 9টি পজিটিভ চার্জ কিন্তু 9টি নেগেটিভ চার্জের জন্য ইউজ হচ্ছে। তাহলে একটি কিন্তু এক্সট্রা চার্জ থেকে যাচ্ছে, সেটা কি? একটি নেগেটিভ চার্জ কিন্তু এখানে এক্সট্রা ভাবে থেকে যাচ্ছে। তাহলে এই অবস্থায় কিন্তু আমাদের চার্জ একটা এক্সট্রা আছে। দ্যাটস ওয়াই এই অবস্থায় কিন্তু ফ্লোরিন একটি চার্জ প্রদর্শন করবে, এবং এই জন্য যেহেতু সে নেগেটিভ চার্জ প্রদর্শন করবে, তার ইলেকট্রন বেশি আছে, দ্যাটস ওয়াই তার এই আধানটাকে বলা হবে নেগেটিভ আধান, অর্থাৎ সে নেগেটিভ চার্জে চালিত আছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করার ফলে ফ্লোরিন মাইনাস চার্জে চালিত হয়ে গেল। এইভাবে কিন্তু একটি পরমাণু কি করতে পারে? সে ঋণাত্মক চার্জে চার্জিত হতে পারে। কেন ঋণাত্মক হলো? তার কারণ হচ্ছে তার এক্সট্রা আছে নেগেটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন সে গ্রহণ করেছে। যেহেতু ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, সেহেতু ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে সে তো অবভিয়াসলি নেগেটিভ চার্জে চালিতই হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ধনাত্মক চার্জ কি করে তৈরি হতে পারে। আমরা এখানে লিথিয়াম পরমাণুকে নিলাম, এটাকে আমরা মুছে ফেলি। আমরা লিথিয়ামটাকে এখন ক্যালকুলেট করে দেখব। লিথিয়াম যে পরমাণুটা আছে সে কি করলো? লিথিয়ামের যে কক্ষপথ যখন বিন্যাস করে দেখি, তাহলে মাঝখানে নিউক্লিয়াস, এখানে কয়টি আছে প্রোটন? 3টি প্রোটন আছে, কারণ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে এর 3টি আছে প্রোটন এবং 3টি আছে ইলেকট্রন। স্বাভাবিক অবস্থায় যে কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান থাকে। তাহলে প্রোটন আছে কয়টি? 3টি। তাহলে আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি, স্বাভাবিক অবস্থায় লিথিয়ামের যে প্রোটন সংখ্যা সেটা কিন্তু 3টি। সো দ্যাটস ওয়াই তার ইলেকট্রন তার চার্জের সংখ্যা কত হচ্ছে? ধনাত্মক চার্জ হচ্ছে সেই একইভাবে 3টি তার হচ্ছে ধনাত্মক চার্জ। এবার এই অবস্থায় ইলেকট্রন কয়টি আছে? ইলেকট্রন আছে 3টি, 1 2 3। সো দ্যাটস ওয়াই তার ইলেকট্রন সংখ্যা 3টি, অর্থাৎ এই অবস্থায় তার ঋণাত্মক চার্জের সংখ্যাও সেম ভাবেই 3টি। এখন এইখানে তাদের কিন্তু কোনো এক্সট্রা চার্জ নাই, না ধনাত্মক চার্জ এক্সট্রা আছে, না একইভাবে তার ঋণাত্মক চার্জটা এক্সট্রা আছে। দ্যাটস ওয়াই এই অবস্থা, তার স্বাভাবিক অবস্থায় লিথিয়াম কিন্তু কোনো চার্জ প্রদর্শন করবে না, কারণ তার ধনাত্মক চার্জগুলো ঋণাত্মক চার্জটাকে আকর্ষণ করার ক্ষেত্রে ব্যয় হয়ে গেছে। এর ফলে সে কোনো আকর্ষণ বিকর্ষণ প্রদর্শন করতে পারবে না। তাই এই অবস্থায় সে কিন্তু চার্জ নিরপেক্ষ। এটাকে চার্জ নিরপেক্ষ বলা হয়, একে নিস্তড়িত বলা হয়, বা নিউট্রালও বলা হয়। 3টা জিনিস বলা যেতে পারে, নিরপেক্ষ, নিউট্রাল বা নিস্তড়িত। এবার আসি ইলেকট্রন দেওয়া হলে বা নেওয়া হলে কি ঘটে। সো লিথিয়ামের যেহেতু শেষ পথে আছে একটি ইলেকট্রন, তাহলে সে ইলেকট্রনটাকে ত্যাগ করবে, কারণ সে আরো 7টি গ্রহণ করে কক্ষপথ তার জন্য পূরণ করাটা অনেক বেশি কঠিন। যদি সে এই কক্ষপথ পূরণ করতে চায় তাহলে তাকে আরো 7টি গ্রহণ করতে হবে, এটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এই একটি ইলেকট্রন ত্যাগ করলে তার এই কক্ষপথটার আসলে কোনো অস্তিত্ব থাকলো না। এর ফলে তার দ্বিতীয় কক্ষপথটা কিন্তু পূর্ণ আছে, তাই এই জন্য সে ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করার ফলে কি হলো? তার মোট ইলেকট্রন হলো কয়টি? 2টি, এবং তার এই যে কক্ষপথটি সেটি কিন্তু হারিয়ে গেল। তাহলে এই অবস্থায় যদি আমরা এর প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনটাকে কাউন্ট করি তাহলে কি পাবো? এই অবস্থায় তার প্রোটন সংখ্যা কতটি? প্রোটন সংখ্যা হচ্ছে কিন্তু 3টি, বাট তার ইলেকট্রন কিন্তু একটা কমে গেল, কারণ আমরা একটা ইলেকট্রন তার থেকে ত্যাগ করালাম। এখন এই ত্যাগটা কিভাবে করাবো? সাধারণত এটাকে ঘষে তাপ প্রয়োগ করে ইলেকট্রন কিন্তু দেওয়া নেওয়া করা যেতে পারে। তাহলে ইলেকট্রন কয়টি আছে? এখন 2টি। তাহলে এই অবস্থায় যদি তার আমরা চার্জের সংখ্যাগুলোকে কাউন্ট করি তাহলে দেখা যাবে এই অবস্থায় প্রোটন আছে যেহেতু 3টি, তাহলে তার চার্জ হচ্ছে 3টি ধনাত্মক চার্জ। সিমিলারলি তার ইলেকট্রন কয়টি আছে? 2টি, তো চার্জ কয়টি আছে সেক্ষেত্রে? 2টি।
ঋণাত্মক চার্জ, তাহলে এখন কোন চার্জটা বেশি আছে? এখন অবভিয়াসলি প্লাস চার্জটা বেশি আছে। তাহলে যেহেতু তার একটি প্লাস চার্জ বেশি আছে, তাহলে এই ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় অর্থাৎ এই অবস্থায় কিন্তু লিথিয়াম ধনাত্মক চার্জে চার্জিত হবে, অর্থাৎ লিথিয়াম প্লাস আধানে পরিণত হবে। তাহলে এইভাবে কিন্তু যে কোনো পরমাণু কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ গ্রহণ এই দুটার মাধ্যমে কিন্তু কি করতে পারে, দুইটি ভিন্ন ধর্মীয় চার্জে পরিণত হতে পারে। একটি হচ্ছে ধনাত্মক চার্জ আর একটি হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আধান বা চার্জ এ পরিণত হওয়ার ব্যাপার, যে কি করে একটি মৌলিক পদার্থ আধান বা চার্জে পরিণত হয়। তাহলে একটি মৌলিক পদার্থ আমরা বুঝতে পারলাম, তাহলে লিথিয়ামের তৈরি যদি কোনো যৌগিক পদার্থ হয়, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই রকম ঘটবে। এই একাধিক মৌলিক পদার্থের ইলেকট্রন ত্যাগ করবে। যদি এখানে ফ্লোরিনের তৈরি কোনো যৌগিক পদার্থ হয়, তাহলে সেক্ষেত্রে কি ফ্লোরিনের ওই যৌগিক পদার্থের মধ্যে একাধিক যে মৌলগুলো আছে তারা কিন্তু গ্রহণ করবে, করার ফলে তারা কিন্তু একটা চার্জে পরিণত হবে। তাহলে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার করা যেতেই পারে যে পরমাণু কেন স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে, যেটা কিন্তু অলরেডি বলেছি। আমি ছোট্ট করে সামারিটা বলে দিই। এখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা সমান, সো এটা চার্জ নিরপেক্ষ। এইখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা সমান, এই জন্য এটা চার্জ নিরপেক্ষ। গ্রহণ করার পর ইলেকট্রন আর প্রোটন সমান থাকলো না, তাই সে চার্জ নিরপেক্ষ না। তাহলে গ্রহণ করার আগে বা ত্যাগ করার পরে, মানে ত্যাগ করার আগে অর্থাৎ দুইটা ক্ষেত্রে, গ্রহণ বা ত্যাগের পূর্বে এরা চার্জ নিরপেক্ষই থাকে, কারণ এদের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যাটা সমান থাকে এই জন্য, এবং প্রোটন ইলেকট্রনের চার্জের ভ্যালুটাও সেম এই জন্য। আর ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের পরে কিন্তু এদের ইলেকট্রনের এবং প্রোটনের সংখ্যার একটা ঘাটতি দেখা যায়, তাই না? এই ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যার আধিক্য দেখা দিল, ইলেকট্রন সংখ্যা বেশি আছে, এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা কম আছে। দ্যাটস ওয়াই এই দুই ক্ষেত্রে কিন্তু তারা ভিন্ন ভিন্ন চার্জে পরিণত হবে, এবং এই চার্জে পরিণত হওয়ার কারণে তারা একটা বল পাবে। কি বল পাবে? এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে। দ্যাটস ওয়াই এই লিথিয়াম আর ফ্লোরিন একে অপরকে কিন্তু আকর্ষণ করে এইভাবে লিথিয়াম প্লাস যে আয়নটা এখানে আছে, এই আয়নটা যাকে আমরা বলছি হচ্ছে ক্যাটায়ন, এই ধনাত্মক চার্জ যুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। তাহলে এই লিথিয়াম যে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা এবং এই ফ্লোরিন মাইনাস যে আয়নটা, এটাকে বলা হয়, এই ঋণাত্মক চার্জ যুক্ত এই আয়নটাকে বলা হয় অ্যানায়ন। তাহলে এইভাবে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা কিন্তু পরস্পরকে স্থির তড়িৎ, এরা কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি করলো, তাই এরা স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে কি করতে পারবে? পরস্পর যুক্ত হতে পারবে, এভাবে আকর্ষণ করে কাছাকাছি আসবে, এবং এর দ্বারাই গঠিত হবে লিথিয়াম ফ্লোরাইড, একটি আয়নিক যৌগ। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটি আয়নের স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে কিন্তু আসলে আয়নিক যৌগটা গঠিত হয়। তাহলে আজকের মতো এতটুকুই ছিল। আমরা মেইনলি এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আধান, মানে এই অধ্যায়টা শুরু করতে গেলে আমাদেরকে আগে আধান বা চার্জ আগে চিনতে হবে, দেন এই আধান বা চার্জগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো। তাহলে আজকের মতো এতটুকুই ছিল। নেক্সট ডে ইনশাআল্লাহ আমরা অন্য কোনো টপিকস নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া আর শুভকামনা রইল। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।